ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা সৌদি আরবের। রিয়াদের বিরুদ্ধে জাতিসংঘের লিখিত অভিযোগ তেহরানের। ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সব ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা আবাদির। খাদ্যাভাবে সিরিয়ার বিভিন্ন শহরে মানবিক বিপর্যয়। এবার ট্রাম্পের নির্বাচনী সভা থেকে বের করে দেয়া হলো এক মুসলিম নারীকে। ডেমোক্রেট সরকারের বিরুদ্ধে দারিদ্র্য ও বেকারত্ব নির্মূলে ব্যর্থ হওয়ার অভিযোগ রিপাবলিকানদের। এবং পাঠানকোট হামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান, কেরির সঙ্গে ফোন আলাপে নওয়াজ। শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার পরামর্শ যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পরের ঘটনাবলী নিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে সৌদি আরব। উপসাগরীয় সহযোগিতা পরিষদ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এই ঘোষণা দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত অভিযোগ করেছে ইরান। সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ইরান সৌদি আরব সম্পর্কে যে উত্তেজনা সৃষ্টি হয় তা উত্তরোত্তর আরও উত্তেজনাময় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দুপক্ষকেই ধৈর্য ধারণের আহ্বান জানানোর পরও পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দুদেশ। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার বৈঠকে বসেন গালফ কোঅপারেশন কাউন্সিল বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা জানানো হয় বৈঠক থেকে। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান তাদের বর্তমান নীতি নিয়ে এগিয়ে চললে পাল্টা ব্যবস্থা নেবেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উপসাগরীয় সহযোগিতা পরিষদের আহ্বান, আপনারা ইরানকে সুপ্রতিবেশী সুলভ ও সম্মানজনক আচরণে বাধ্য করুন। সেই সাথে ইরানের প্রতি আহ্বান থাকবে, এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি বন্ধ করুন, সন্ত্রাসবাদে মদদ দেবেন না, আর উপসাগরীয় দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ চলমান উত্তেজনার জন্য সৌদি আরবকে দায়ী করে বলেছেন, এ বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা এক চিঠিতে জাভেদ জারিফ এও বলেন, উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে ইরানের নেই। আল কায়দা, তালেবান, আইএস ও নুসরা ফ্রন্টের বেশিরভাগ সদস্য সৌদি নাগরিক বলেও অভিযোগ করেন জারিফ। এদিকে আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর কাছাকাছি ইরানের মিসাইল নিক্ষেপের ভিডিও ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। গেল ডিসেম্বরে মিসাইল নিক্ষেপের এ অভিযোগ ওঠার পর তা অস্বীকার করে ইরান। এ ঘটনায় নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরাক থেকে তুর্কি সেনাদের প্রত্যাহারে আন্তর্জাতিক আইনের অধীনে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। শনিবার রাজধানী বাগদাদে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন আবাদি। এছাড়া আইএস বিরোধী বিমান অভিযানের শতকরা 60% ইরাকের সামরিক বাহিনী পরিচালনা করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে দেশটির রামাদি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এলাকাটি এখনও পুরোপুরি নিরাপদ হয়নি বলে স্বীকার করেছেন এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। ইরাকের রামাদি শহরে শনিবার সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায় সরকারি বাহিনীর সদস্যদের। 2 সপ্তাহ আগে আইএসকে হটিয়ে শহরটি শত্রুমুক্ত করার ঘোষণা দেওয়া হলেও এখনো নিরাপদ হয়নি রামাদি। আইএসের পেতে রাখা বোমা বিস্ফোরণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন ইরাকি সেনা সদস্যরা। এর মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতায় আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। তাদের পরবর্তী লক্ষ্য মসুলকে আইএস মুক্ত করা। আমরা এখন রামাদির পশ্চিমাঞ্চলে রয়েছি। আমাদের সদস্যরা শহরের বিস্ফোরক সরানোর কাজ করছে। এছাড়া শহরে আটকে পড়া মানুষদের উদ্ধার ও তাদের সহায়তায় আমরা কাজ করছি। চলতি বছরের মধ্যে ইরাকে আইএসের পতন হবে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। শনিবার রাজধানী বাগদাদে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি তুর্কি সেনাদের নিজ দেশে ফিরে নিতে আঙ্কারার প্রতি আহ্বান জানান। প্রতিবেশী দেশ তুরস্ককে স্পষ্ট জানিয়ে দিতে চাই, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সেনাদের ইরাক থেকে প্রত্যাহার করে নেয়। অন্যথায় তাদেরকে এদেশ থেকে সরাতে আমাদের অধিকার ও আন্তর্জাতিক আইনের আওতায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করা হবে। ইরাকে আইএস বিরোধী বিমান অভিযানের শতকরা 60% পরিচালনা করছে দেশটির সরকার। এমনটা উল্লেখ করার পাশাপাশি সেখানে কোনো বিদেশি সেনার প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
এরপরও গত বছর অক্টোবরে উত্তর ইরাকের হাউজিয়া এলাকায় স্থলযুদ্ধে মার্কিন বিশেষ বাহিনীর অংশ নেওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গেল বছরের ডিসেম্বর পর্যন্ত অন্তত 6টি স্থল অভিযানে অংশ নেয় তারা। জাহিদুর রহমান, সময় সংবাদ। মিশরের গিজা শহরে 2 পুলিশকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় সময় শনিবার পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এর কিছুক্ষণ পরই আইএসের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার পুলিশের সাথে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠীটির 2 সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। শুক্রবারই মিশরের পর্যটন নগরী হারগাদায় একটি 5 তারকা হোটেলে ছুরিকাঘাতে 3 বিদেশি পর্যটককে আহত করা হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় 2 হামলাকারী। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা এবং খাদ্যের অভাবে এই অঞ্চলে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এই দুঃসময়ে তারা পুরো বিশ্বকে মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই শীতে সিরিয়ার অবরুদ্ধ এলাকার কয়েক লাখ মানুষের কাছে বেঁচে থাকার জন্য নেই প্রয়োজনীয় খাবার, নেই চিকিৎসা সুবিধাও। এ কারণে মানবেতর জীবনযাপন করছেন অসহায় মানুষগুলো। পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। এখানে প্রায় 26 জনের মৃত্যু হয়েছে, আরো 50 জন অচেতন অবস্থায় রয়েছেন। আমরা বুঝতে পারছি না কেন বড় দেশগুলো আমাদের কথা ভাবছে না। সিরীয় সরকারি বাহিনীর অবরোধ করে রাখা দামেস্ক প্রদেশের দারিয়া ও জাবাতানির প্রায় 2.5 লাখ মানুষ বন্দী জীবনযাপন করছেন। এছাড়া মাদায়া শহরে 42,000 মানুষেরও একই অবস্থা। জাতিসংঘ জানিয়েছে, সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো থেকে অধিবাসীদের অন্য কোথাও যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আসাদ বিরোধী বিদ্রোহীদের দখলকৃত এলাকার অবস্থাও একই রকম। এখানে 1,76,000 মানুষ বন্দী হয়ে আছেন। এসব এলাকার অধিবাসীরাও কোনো খাবার এবং ত্রাণ সহায়তা পাচ্ছেন না। সেই সঙ্গে রয়েছে যে কোনো সময় বিমান হামলায় মৃত্যুর ভয়। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী এবং শিশুরা। সময় মতো চিকিৎসা সুযোগ না পেয়ে এবং অনাহারে তারা মানবেতর জীবনযাপন করছেন। এখানকার অবস্থা খুবই খারাপ। আমি কখনোই এমন জীবন চাইনি। এখানে খাবার নেই, চিকিৎসা সুবিধাও নেই। আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। যুদ্ধ সিরিয়ার অধিবাসীদের জীবনযাত্রা রুদ্ধ করে দিয়েছে। ন্যূনতম খাবার এবং চিকিৎসা সেবার জন্য তারা আকুতি জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ এবং সংগঠনের প্রতি। প্রত্যাশা কঠিন এই সময়ে বিশ্ববাসী তাদের পাশে দাঁড়াবে। শাশ্বত সত্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলছে জোর প্রচারণার সময় এক মুসলিম নারী সহ কয়েকজনকে বের করে দেওয়ার ঘটনায় আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এদিকে দারিদ্র্য ও বেকারত্ব নির্মূলে ডেমোক্রেট সরকার ব্যর্থ বলে দাবি করেছে রিপাবলিকানরা। আর ডেমোক্রেটদের প্রচারণায় ঠাঁই নেয় আন্তর্জাতিক রাজনীতি, যার অনেক অংশ জুড়েই ছিল উত্তর কোরিয়া প্রসঙ্গ। মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সমালোচিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সভা থেকে এবার এক মুসলিম নারীকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সাউথ ক্যারোলাইনার রক হিলে প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প সিরিয়ার শরণার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলে রোজ হামিদ নামের ওই নারী দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় ট্রাম্পের সমর্থকরা ওই নারীকে লক্ষ্য করে বিভিন্ন কটু মন্তব্য করতে থাকলে পুলিশ সদস্যরা ওই হিজাব পরিহিত নারীকে বের করে দেন। একই সঙ্গে টুপি পরা এক ব্যক্তিকেও টেনে হিচড়ে নিতে দেখা যায়। এদিকে রিপাবলিকান দলের অন্য মনোনয়ন প্রত্যাশীরা সাউথ ক্যারোলাইনায় যৌথ প্রচারণা চালিয়েছেন। জ্যাক ক্যাম্প ফাউন্ডেশন আয়োজিত ওই প্রচারণায় অংশ নিয়েছেন জেব বুশ ও বেন কার্সনের মতো হেভিওয়েট প্রার্থীরা। এতে ডেমোক্রেটিক সরকারের নানা সমালোচনার পাশাপাশি দারিদ্র্য ও বেকারত্ব নির্মূলে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। সরকারি বাজেটকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এখান থেকেই লড়াই করতে হবে। এছাড়া বেন কার্সন বেকারত্ব দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের গুরুত্বও তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলো সর্বোচ্চ কর দিয়ে থাকে বলেও জানান তিনি। এদিকে নেভাদায় এক যৌথ প্রচারণায় অংশ নিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। ফার্স্ট ইন দ্য ওয়েস্ট শিরোনামে ওই প্রচারণায় অংশ নেন সমর্থনে এগিয়ে থাকা 3 প্রার্থী হিলারি ক্লিন্টন, বব মেলে ও বার্নি স্যান্ডার্স। বিশ্বে আমাদের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে চোখ রাঙাচ্ছে। আমাদের সরকার জনগণের জন্য সবকিছু করেছে তা বলবো না, তবে অনেক কিছুই করেছে। গত 7 বছরের অগ্রগতিকে আমাদের আরো বহুদূর নিয়ে যেতে হবে। এছাড়া বার্নি স্যান্ডার্স ও বব মেলে ডেমোক্রেটিক সরকারের বিভিন্ন দিক তুলে ধরে এবারের নির্বাচনে যেই মনোনয়ন পান না কেন ভোট দেওয়ার আহ্বান জানান। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর অপহরণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সে দেশের পুলিশ। শনিবার যুক্তরাষ্ট্রের পুলিশের বিভাগের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি।
আটক হওয়া ওই ব্যক্তি নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং অভিনেত্রী মেরিলিন মনরোর সন্তান বলে দাবি করেছে। বিবিসি জানিয়েছে স্কট স্টকার্ট নামের ওই ব্যক্তি ওবামার পোষা কুকুর বো এবং সানিকে অপহরণের পরিকল্পনা করছিল। আটকের সময় তার গাড়ি থেকে একটি শটগান, একটি রাইফেল আর একটি ছুরি উদ্ধার করা হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। শরণার্থীদের প্রবেশ রুখতে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব মার্কেলের। ডেনমার্ক ও সুইডেন সীমান্তে কড়াকড়ি আরোপ করায় অভিবাসন প্রত্যাশীদের বিক্ষোভ। ভারতের পাঠানকোটে সন্ত্রাসী হামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পাকিস্তান অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে এই বিষয়ে ভারতকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে ফোন আলাপে পাকিস্তানেও পাঠানকোট হামলা নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে বলে জানান নওয়াজ। দুদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী সেনা সদস্যদের মুখে জঙ্গি হামলার বিষয়ে বিস্তারিত শোনেন এবং হামলাকারীদের উদ্দেশ্য রুখে দেয় ভারতীয় সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। পরে হেলিকপ্টারে করে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকাও ঘুরে দেখেন তিনি। একই দিন পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনায় নিহত সেনা সদস্যদের স্মরণে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রধানমন্ত্রীর উচিত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় না বসা, কারণ পাক সরকার এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ভারতের পক্ষ থেকে পাঠানকোট হামলার বিষয়ে পাকিস্তানকে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বানের পর এ বিষয়ে তদন্তে নয়াদিল্লিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইসলামাবাদ। শনিবার এ বিষয়ে নওয়াজ শরীফের পাক সেনাপ্রধান রাহিল শরীফের সঙ্গেও আলোচনা হয়। পাঠানকোট হামলা যে পাকিস্তান থেকে পরিচালিত হয়েছে ভারতের এমন দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে হবে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। এদিকে পাঞ্জাবে বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে আলোচনায় শনিবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অপরাধীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে নওয়াজ শরীফের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়। এ অবস্থায় আগামী 15 জানুয়ারির পূর্ব ঘোষিত ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান ও দেশটির সংসদ সদস্য ডক্টর রামেশ কুমার। ভারত পাকিস্তান দুদেশই পরমাণু শক্তিধর দুটি রাষ্ট্র, কেউ কারো কাছে মাথা নত করতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরও যখনই দুদেশ কোনো শান্তি আলোচনার উদ্যোগ নেয় তখনই একটা না একটা দুর্ঘটনা ঘটে। এখন দুপক্ষের উচিত কারা ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চায় না তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। এদিকে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের যোগ গুরু বাবা রামদেব। ভীরুতায় শান্তি আসে না উল্লেখ করে তিনি পাকিস্তানের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিমায় যেতে মোদী সরকারকে পরামর্শ দেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। শরণার্থী ইস্যুতে ইইউভুক্ত দেশগুলোতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। শরণার্থীদের জন্য কঠোর আইন প্রণয়নের প্রস্তাব করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। অন্যদিকে ডেনমার্ক ও সুইডেন সীমান্তে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করায় বিক্ষোভ হয়েছে। শনিবার ডেনমার্ক সুইডেন সীমান্তে বিক্ষোভ করে হাজার হাজার ড্যানিশ ও সুইডিশ নাগরিক। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে শরণার্থী সমর্থিত কয়েকটি সংগঠন। সমস্যা সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেওয়া যেত, এ পদক্ষেপ সংকট আরো বাড়াবে। যদি আমরা কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই আর কেউ আমাদের সাহায্য না করে তখন কেমন হবে? তাই আমি মনে করি গোটা ইউরোপের উচিত এদের সাহায্য করা। একদিকে ইউরোপের এক প্রান্তে শরণার্থীদের সমর্থনে সমাবেশ, অন্যদিকে শরণার্থী বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানিতে। বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের উপর যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষিতে অভিবাসী বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে জার্মানিতে। সবশেষ শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। বর্ষবরণের অনুষ্ঠানে ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর আইন করার প্রস্তাব করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বর্ষবরণ অনুষ্ঠানে যা ঘটেছে তা জঘন্য ধরনের সন্ত্রাসী কাজ, যার একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত। নারীরা যৌন হয়রানির শিকার হয়েছে, আমরা সবসময় তাদের পাশে আছি। এখন সময় এসেছে আমাদের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার। এদিকে কানাডার ভ্যাঙ্কুভারে সিরীয় শরণার্থীদের উপর পেপার স্প্রে নিক্ষেপ করেছে অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় আহত প্রায় 30 জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
শিরিন আক্তার, সময় সংবাদ। কেনিয়ায় একটি শরণার্থী শিবিরে কলেরায় আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এ বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে আরও কয়েক হাজার মানুষ সেখানে এই মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। তার মৃতের সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, গেল বছরের নভেম্বর মাসে সেখানে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে প্রায় 3 লাখ সোমালি নাগরিক রয়েছে। সব ধর্মের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ফ্রান্সের কয়েকশো মসজিদ। ইসলাম ও মুসলিমদের নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে শনিবার এই উদ্যোগ নেন ফ্রান্সের মুসলিম নেতারা। শনিবার ফরাসি মসজিদগুলোতে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। সেখানে আলোচনা, কর্মশালা ও বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানায় ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। সংগঠনের প্রধান আনোয়ার কিবিবেচ বলেন, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করতে চান তারা। এতে মানুষে মানুষে সংহতি বাড়বে বলে প্রত্যাশা করা হয়। গেল বছরের জানুয়ারি ও নভেম্বরে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশ জুড়ে মুসলিম বিদ্বেষের ঘটনা বাড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলেন দেশটির মুসলিম নেতারা। ইউক্রেন থেকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানির রাশিয়ান ট্রানজিট পথ বন্ধ করে দিয়েছে ক্রেমলিন সরকার। কিয়েভ অভিযোগ করেছে, দুই দেশের বাণিজ্যিক অবরোধের সুযোগ নিয়ে রাশিয়া এই কাজটি করেছে। ইউক্রেনের অবকাঠামো উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন থেকে মধ্য এশিয়া এবং চীনে বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানি করা হতো। এতদিন এক্ষেত্রে রাশিয়া ট্রানজিট ব্যবহার করা হয়েছে। রাশিয়া সেই ট্রানজিট এক পথ এখন বন্ধ। এদিকে কিয়েভ আরও অভিযোগ করেছে, সাবেক সোভিয়েত দেশগুলোতেও পণ্য রপ্তানিতে বাধা দিচ্ছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে, বেআইনি এই কর্মকাণ্ডের জন্য ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে WTO-তে অভিযোগ দায়ের করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবে। হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর উত্তর কোরিয়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করেছেন সেখানকার সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মিলিটারি একাডেমিতে এক বিজয় অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। সেখানে দেয়া ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে উত্তর কোরিয়ার নিরাপত্তার স্বার্থে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আত্মরক্ষা করা উত্তর কোরিয়ার অধিকার আর এর বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ায় কোনো ধরনের পারমাণবিক বোমা মজুত করেনি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্প্রাটলি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন ও সেখানে বিমান অবতরণের মাধ্যমে চীন ভিয়েতনামের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দেশটি। ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্প্রাটলি দ্বীপের ভিয়েতনামের অংশে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বিমান ঘাঁটিটি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চীন বিমান ঘাঁটিটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র, যদিও চীন বলছে ওই বিমান ঘাঁটি নিয়ে তাদের উস্কানিমূলক কোনো মনোভাব নেই। পোল্যান্ডের অর্থমন্ত্রীকে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাদের নিয়োগ দেবার ক্ষমতা দিয়ে নতুন আইন প্রণয়নের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশের ওয়াসাও, লোডস, পোজনান সহ দেশের প্রধান শহরে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। গেল বৃহস্পতিবার এই নতুন আইনের অনুমোদন দেন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এতদিন দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় সম্প্রচার অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের রীতি চলে আসছিল। নতুন প্রণীত এই আইন বাতিলের দাবিতে আত্মপ্রকাশ করেছে ডিফেন্স অব ডেমোক্রেসি নামের নতুন সংগঠন। নতুন এই আইনকে মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি ও সরকারের একনায়ক সুলভ পদক্ষেপ বলে অভিযোগ করেন সংগঠনের প্রধান। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাবে পোলিশ সরকার জানায়, দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে। অচল অবস্থা নিরসন ও নতুন নির্বাচন এড়াতে স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার ভারপ্রাপ্ত প্রধান আর্থার মাস দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। 11 জানুয়ারির মধ্যে অচল অবস্থা নিরসন না হলে স্বাধীনতাকামী ওই অঞ্চলটিতে আবারও নির্বাচন হওয়ার কথা ছিল। রয়টার্স জানায়, স্বাধীনতাপন্থী দল চার্লস পেলসির প্রধান হিসেবে আগামী সেপ্টেম্বরে কাতালোনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান আর্থার মাস। 2010 সাল থেকে কাতালোনিয়ার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে থাকা মাস তার বদলে জিরোনার মেয়র চার্লস পিগডিমন্টকে সমর্থনের কথা জানান। গেল সেপ্টেম্বরের নির্বাচনে স্বাধীনতাপন্থী দলগুলোর জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এখনও
সরকার গঠন করতে পারেনি। কট্টর ডানপন্থী দল পপুলার ইউনিটি ক্যান্ডিডেসি আর্থার মাস্ককে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে ঘোর আপত্তি জানিয়ে আসছিল। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পশ্চিম অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়া দাবানল, এয়ারলুপ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার। মিশরের সাবেক শাসক হোসনি মোবারক ও তার দুই ছেলের একটি দুর্নীতি মামলার আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। 2015 সালের মে মাসে দেশটির একটি আদালত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মোবারক ও তার দুই ছেলেকে 3 বছরের কারাদণ্ড দেন। শনিবার উচ্চতর আদালত ওই কারাদণ্ডের বিরুদ্ধে 3 অভিযুক্তের আবেদন নাকচ করে দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের 12 কোটি 50 লাখ মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে এবং 2 কোটি 10 লাখ মিশরীয় পাউন্ড রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোসনি মোবারক 2011 সালে এক গণজাগরণের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার আগে 30 বছর দেশ শাসন করেছেন। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দাবানলে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন নিখোঁজের খবর জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানায় পার্থের দক্ষিণাঞ্চল ইয়ারলুপ থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। রোববার বিবিসি জানায় আগুন ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওই অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দমকল বাহিনী বলেছে ইয়ারলুপের পাশাপাশি হার্ভে, কুকারনাপ ও ওকালাপ শহরও মারাত্মক হুমকির মুখে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে নিউ সাউথ ওয়েলস থেকে আসা কর্মীরাও যোগ দিয়েছেন। ইতিমধ্যে ওই অঞ্চল থেকে গবাদি পশুর খামারি ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের নয়াদিল্লিতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার নয়াদিল্লির উসমানপুর এলাকার একটি বস্তিতে আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার 1 ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। নয়াদিল্লির সিনিয়র জেলা ম্যাজিস্ট্রেট LS যাদব জানান আগুনে পুড়ে গেছে 11টি ঘর। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কর্মকর্তারা। মেক্সিকোর শীর্ষ মাদক চোরাচালানকারী জোয়াকিন এল চ্যাপো গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মেক্সিকো। রোববার দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বরাতে বিবিসি জানায় 2014 সালে করা যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে তাকে দেশটির কাছে হস্তান্তর করা হচ্ছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। আগে 2 বার জেল থেকে পালানো গুজম্যান সবশেষ গত জুলাইয়ে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে প্রায় 1.5 কিলোমিটার সুড়ঙ্গ কেটে পালিয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। আবারও পালানোর আশঙ্কা থেকে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। রাশিয়ায় এক চিকিৎসকের ঘুষিতে মৃত্যু হলো এক রোগীর। হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওটি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। গেল 29 ডিসেম্বর মস্কোর বেলগ্রাদ শহরের এক হাসপাতালে এতদিন তা প্রকাশিত হয়নি। রাশিয়ার সংবাদ মাধ্যম জানায় ওই রোগী একজন নার্সকে লাথি মেরেছে এমন খবরে উত্তেজিত হয়ে ইলিয়া জেলেনদেব নামের এক চিকিৎসক ওই রোগীকে ঘুষি মারেন। এতেই মৃত্যু হয় 56 বছর বয়সী ইয়েভগেনি বাকথিনের। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। এক রুশ কর্মকর্তা জানান এই ঘটনাকে একটি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছেন তদন্তকারীরা। মাছ ধরতে পছন্দ করেন অনেকেই। পশ্চিমা দেশগুলোতে অনেকেই ছুটির দিন কাটান মাছ ধরে। দক্ষিণ কোরিয়ার হ্ওয়াচেওনে চলছে মাছ ধরার উৎসব। পরিবার নিয়ে উৎসব উপভোগ করতে এসেছেন অনেকে। দূর থেকে দেখে মনে হতে পারে এখানে হন্যে হয়ে সবাই গুপ্তধন খুঁজছে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। কিছু একটা সবাই খুঁজছেন ঠিকই, তবে তা গুপ্তধন নয়, মাছ। শনিবার দক্ষিণ কোরিয়ার হ্ওয়াচেওন শহরে আয়োজন করা হয় এক অদ্ভুত মাছ ধরার প্রতিযোগিতার, যার নিয়ম ছিল কোনো ধরনের বড়শি বা টোপ ছাড়া খালি হাতেই প্রতিযোগীকে মাছ ধরতে হবে। একে তো হাতে নেই মাছ ধরার কোনো যন্ত্র, তার উপর আবার প্রচন্ড ঠান্ডা, তবুও আটকে রাখা দায় অংশগ্রহণকারীদের।
আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, ভালোই লাগছে, যদিও আবহাওয়াটা বেশ ঠান্ডা। মাছ খুঁজতে খুঁজতে হয়রান প্রতিযোগীদের মধ্যে যারাই এমন মাছের সন্ধান পাচ্ছেন তারাই কামড় বসিয়ে দিচ্ছেন জ্যান্ত মাছে। এ নিয়ে দ্বিতীয়বার এলাম আমি দক্ষিণ কোরিয়ায়। সৌভাগ্যবশত দুবারই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি আমি। দেখি আগামী বছর আমার বাচ্চাদেরও নিয়ে আসবো। মাছ ধরা শেষে চলে খাওয়া দাওয়ার পালা। যে যার ধরে আনা মাছগুলো ইচ্ছে মতো রান্না করে খেয়ে দেন এতে। হুয়াচিয়ানের মেয়র জানিয়েছেন শনিবার শুরু হওয়া এই উৎসব চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 2003 সালে এই উৎসব শুরুর পর থেকেই প্রতি বছর কয়েক লাখ মানুষ এতে অংশ নিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদ প্রকাশ করেছেন তিনি। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড বাফটা 2016 এর মনোনয়নপ্রাপ্তদের নিয়ে চা চক্র। অনুষ্ঠানে আগত তারকাদের লাল গালিচা সংবর্ধনা দিয়ে শুভ কামনা জানানো হয় বাফটার পক্ষ থেকে। শনিবার রাতে হলিউডের শহর লস অ্যাঞ্জেলসে বাফটা 2016 এর মনোনয়নপ্রাপ্তদের নিয়ে টি পার্টি উপলক্ষে জমেছিল তারার মেলা। এসেছিলেন কেট ব্লানচেট, ক্রিস্টোফ ওয়ালস, সাইরিস রোনান, এলিসিয়া ভিকান্ডারের মতো তারকারা। বাফটা লস অ্যাঞ্জেলেস শাখার প্রধান নির্বাহী শ্যান্টাল রিকার্ডস বললেন, অনুষ্ঠানে আগত অতিথিদের ব্রিটিশ চা আর আতিথেয়তার সাথে পরিচিত করাতেই তাদের এই আয়োজন। এই সন্ধ্যায় এখানে যারা এসেছেন আশা করি ব্রিটিশ সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছুই তাদের শেখার রয়েছে। সমকামী প্রেমের গল্প ক্যারল আর স্নায়ুযুদ্ধের কাহিনী ব্রিজ অফ স্পাইস বাফটার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে। দুটি ছবি মনোনয়ন পেয়েছে সর্বোচ্চ সংখ্যায় 9টি করে। গেল শুক্রবার বাফটার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। সেরা ছবি সহ দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ 8টি বিভাগে মনোনয়ন পেয়েছে আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ও টাইটানিক খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত দ্য রেভিনেন্ট। 7টি মনোনয়ন এসেছে ম্যাড ম্যাক্স ফিউরি রোডের ঘরে। কেট ব্লানচেট অভিনীত ক্যারলের গল্প আবর্তিত হয়েছে দুই সমকামী নারীর জীবন ঘিরে। গত বছরের মে মাসে উদ্বোধনী প্রদর্শনীর পর থেকে ক্যারল সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ব্রিজ অফ স্পাইস ছবিটি তৈরি হয়েছে স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নে বন্দী মার্কিন এক বৈমানিককে ছাড়িয়ে আনার গল্প নিয়ে। এতে মার্কিন আইনজীবী জেমস ডনোভানের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন টম হ্যাঙ্কস। বাফটায় কোনো ছবি না থাকলেও আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি তিনি। সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসে আমি শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, কিন্তু আস্তে আস্তে সেটা কেটে গেছে। বিশেষত এত বড় বড় তারকাদের পাশে এক মঞ্চে দাঁড়ানোটা অত্যন্ত সম্মানজনক। এবারের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে আগামী 14 ফেব্রুয়ারি। অস্কারের 2 সপ্তাহ আগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রয়্যাল অপেরা হাউসে বসবে এই জমকালো আসর। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যে একটি ব্যস্ত বাজারে বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 9 জন। শনিবার মেঘালয়ের ইস্ট গারো হিলসের উইলিয়াম নগর বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে দেখা গেছে বিস্ফোরণে উন্নত বিস্ফোরক যন্ত্র ব্যবহার করা হয়েছে। এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত গারো ন্যাশনাল লিবারেশন আর্মি GNLA কে দায়ী করেছে কর্তৃপক্ষ। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে সাতক্ষীরা জেলা। এই মুহূর্তে সঙ্গে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজু,
দর্শক, সময় টেলিভিশন আগামী 17 এপ্রিল তার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। গত ৫ বছরে সময় টেলিভিশন তার দর্শকদেরকে খবর, অনুষ্ঠান সহ বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখিয়েছে। এই ৫ বছরে সময় টেলিভিশন তার দর্শকের মনের মণিকঠায় কতটা জায়গা করে নিতে পেরেছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাচ্ছি প্রতিটি জেলায়, জানার চেষ্টা করছি প্রতিটি দর্শকের অনুভূতির কথা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা এবং তাদের প্রত্যাশার কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলায় এবং সাতক্ষীরা জেলার পরিষদের যে চত্বর, সেই চত্বরের সামনে আমরা রয়েছি। আমাদের চারপাশে অসংখ্য দর্শকরা রয়েছেন, তারা তাদের মতামত, তাদের প্রত্যাশার কথা জানাতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সেই কথা জানার জন্য আমরা চলে যাচ্ছি তাদের কাছে। একজন দর্শক এখানে আছেন। সময় টেলিভিশনের খবর বা অনুষ্ঠান কি আপনার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে এটা যে আপনারা যে এখানে আপনারা যে বিজ্ঞপ্তিটা দেন এটা একটু কমাই দিলে ভালো হয়। কারণ সময়ে সময়ে আমরা দেখি যে আমরা যখন খবর শুনি সে সময় বিজ্ঞপ্তিটার কারণে আমরা অনেকটা ভালোটা আমরা অনুভব করতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিজ্ঞাপন কমানোর কথা বলেছেন। আমাদের কিন্তু বিজ্ঞাপন ছাড়া নিউজ হচ্ছে দুপুর 2টায় যে বুলেটিনটা, বিকেল 5টায় যে সংবাদটা আমরা দেখাই, বিজ্ঞাপন ছাড়া। আপনার কোনো পরামর্শ কি রয়েছে কিনা সময় সংবাদের কাছে, বা কোনো অভিযোগ আপনাদের রয়েছে কিনা? এদিকে দর্শকরা দাঁড়িয়ে আছেন, সময় সংবাদের কাছে কি প্রত্যাশা আপনাদের? সময় সংবাদের কাছে আমাদের প্রত্যাশা এইটা যে আপনারা বিভিন্ন এলাকায় যে কর্মকাণ্ডগুলো খারাপ, ভালো মন্দ যেগুলো আপনারা ওঠাই ধরেন, ওইগুলো আরও সুন্দরভাবে মানুষের বোঝানো, দেখানো, বা সুন্দর দেশ পরিচালনা করুক বা সন্ত্রাস দমন হোক আপনাদের মাধ্যমে, যেগুলো আপনারা তুলে ধরেন। মানে বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো যাতে আমরা বেশি করে দেখাই, সামাজিক অসঙ্গতিগুলো কমানোর কথা বলছিলেন। আপনার কাছে আসতে চাই, সময় সংবাদের খবর আপনার কাছে কেমন লাগে, কেন ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা, কোন অনুষ্ঠানগুলো আপনি দেখেন, পছন্দ করেন? বিশেষ করে সংবাদগুলো দেখি আমরা। সংবাদ। আপনাকে ধন্যবাদ। এখানে একজন কিশোর তরুণরা রয়েছে, তাদের কথা জানতে চাই। সময়ের কি অনুষ্ঠান দেখো তুমি? খবর দেখি, বিভিন্ন শিক্ষামূলক এগুলো দেখি, অনুষ্ঠানগুলো দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, সময় সংবাদের কাছে কি প্রত্যাশা আপনাদের জানতে চাইবো? প্রত্যাশা খুবই ভালো, এবং যে সংবাদ, যে সময়ের মাধ্যমে সংবাদগুলো আমরা দেখি বা শুনি, এগুলো খুবই খুবই মান ভালো লাগে এবং খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগে যে যখন সংবাদটা হয় তখন সেই মুহূর্তে যে সময়টা যে পানির উপর দিয়ে যে মিউজিকের সাথে সাথে হয়, এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যেমন এখানে অসংখ্য দর্শক রয়েছেন, দর্শকদের মধ্য থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ আছেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। তো আমাদের পাশে যে আপু রয়েছেন তার কাছে জানতে চাইবো যে সময় সংবাদের কি অনুষ্ঠান তার ভালো লাগে, কেন ভালো লাগে, সময় সংবাদের কাছে কি প্রত্যাশা তার? অনুষ্ঠানটা যেটা ভালো লাগে, সংবাদটা বেশি ভালো লাগে, কিন্তু আপনাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা, মফস্বলের সংবাদটা আপনারা বেশি বেশি করে দেবেন। বিশেষ করে মফস্বলে 1-2 মিনিট দেন, এটা 1-2 মিনিট পুরো খবরটাই আপনারা করবেন। আর একটা বিষয় হলো নারীদের নিয়ে, বিশেষ করে তৃণমূল নারীদের নিয়ে সংলাপ বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, নারী উন্নয়নমূলক যতগুলো প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো বেশি বেশি করে ডাকবেন সময় সংবাদের কাছে, এটা প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা আমাদের প্রতি? সময় সংবাদ দেখি, ভালো লাগে। আমাদের প্রত্যাশা, নারী হিসাবে আমরা চাই নারীদের নিয়ে আপনারা অনুষ্ঠান করেন, নারী নির্যাতন, নারী শিশুদের নিয়েও আপনারা অনুষ্ঠান করেন, এটাও আমরা চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো আমাদের প্রতি কোনো অভিযোগ রয়েছে কিনা? অভিযোগ হলো আমরা যখন খবরটা দেখি বেশি অ্যাড হয়, ওই জন্য মানে বিরক্ত লেগে যায়। যাতে অ্যাডটা একটু কমায় সংবাদের এটা বেশি থাকে, সেটাই আমরা দেখতে চাই। আপনার পরামর্শ কি? আমাদের তো ভালোই লাগে, আমাদের একই বক্তব্য, এবং নারী নির্যাতনের পরে বেশি করে আপনারা একটু মানে খেয়াল রাখবেন, এবং শিশুদের উপর অত্যাচার হয় বেশি করে, এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, এইগুলা বেশি করে দেখাবেন। আরেকজন নারী দর্শক রয়েছে, তার মতামত জানতে চাইবো। আমার মতামত হচ্ছে, সবাই তো এখন দেখি ওই স্টার জলসাই ভালোবাসে, কিন্তু আমি আসলে খবরটাই বেশি দেখি এবং এটা আমার খুব ভালো লাগে, এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা বলছি যে সময় সংবাদের এই খবর, অনুষ্ঠান, বিভিন্ন ধরনের যে খবরগুলো আমরা দেখাই, সেগুলো দেখে আমাদের দর্শকদের কি অভিমত, মতামত, তাদের পরামর্শ, সেগুলো জানানোর জন্য আরো অসংখ্য দর্শক আমাদের মাঝে আছেন। তো সাতক্ষীরার যে স্থানীয় সাংবাদিক, আমাদের যে প্রতিনিধি, তার কাছে জানতে চাইবো যে এই এলাকার মানুষ কি ধরনের খবর তারা পছন্দ করে এবং কি কি আঙ্গিকে এই এলাকার খবরগুলো তিনি পাঠান আমাদের কাছে, সেই ব্যাপারটি জানতে চাইবো।
আসলে বাংলাদেশের মধ্যে বৃহত্তম জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা সাতক্ষীরা। এখানে একটি বন্দর আছে, এখানে সুন্দরবন ঘেঁষা এবং এখানে কৃষি নির্ভর। হ্যাঁ, এখানে কৃষি এবং দুর্নীতি সবকিছু মিলিয়েই আমাদের এখানকার দর্শকদের চাহিদাটা হচ্ছে সমালোচনামূলক নিউজগুলোকে তারা বেশি পছন্দ করে। বিশ্বজিৎ বাপি, সময় সংবাদের সাতক্ষীরার প্রতিনিধি, তিনি জানাচ্ছিলেন এখানকার দর্শকদের রুচির কথা। তো এখানে সাতক্ষীরা যে মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী তারা এসেছেন তাদের মতামত দিতে। আমরা তাদের কাছে চলে যাচ্ছি, তাদের কি পরামর্শ আমাদের প্রতি সেই সব বিষয় জানতে। আমাদের পরামর্শটা হলো যে সবসময় ঢাকা কেন্দ্রিক মানে সংবাদগুলো পরিচালনা করে আমরা চাই যে মানে পেরিফেরির দিকে সংবাদগুলো যেন যাতে হাইলাইটস করা হয় এবং বিভিন্ন ঘটনা ঘটে যেগুলো সেন্ট্রালি যদি ঘটে তাহলে সেগুলো হাইলাইটস করা হচ্ছে, কিন্তু পেরিফেরি ঘটনাগুলো মানে সেন্ট্রালি যাচ্ছে না। আমরা চাচ্ছি যে সেই সংবাদগুলো যাতে আরো হাইলাইটস হয়। মানে আপনারা বলছেন তৃণমূলের যে সংবাদগুলো সেগুলো যাতে আমরা বেশি করে দেখাই। মেডিকেল কলেজের আরেকজন শিক্ষার্থী তিনি এসেই আমাদের সঙ্গে পরিচিত হয়েছেন এবং জানতে চাইছেন কি কি বিষয়ে এই অনুষ্ঠানে বলা যাবে। তো আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে আমাদের এই এলাকাতে যে চ্যানেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে আমাদের এই মমতাজ আহমেদ বাপ্পি আঙ্কেল এবং ওনার সময় টিভি। তো আমি যে জিনিসটা মনে করি, সময় টিভিতে শুধুমাত্র বাংলাদেশটা হচ্ছে 64 জেলা নিয়ে গঠিত, কিন্তু ঢাকা কেন্দ্রিক বা ঢাকার আশপাশের জেলা কেন্দ্রিক নিউজে পড়ে না থেকে সারা বাংলাদেশকে সমানভাবে গুরুত্ব দিয়ে এবং জনগুরুত্বপূর্ণ সংবাদগুলোকে প্রথম দিকে এনে যদি সবার এবং দেশ এবং মানুষের কথা বলা হয়, এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেমন বলছিলাম যে বিভিন্ন পরামর্শ উঠে এসেছে। আমরা এখন যেখানে অনুষ্ঠানটি করছি জেলা পরিষদের যে চত্বর সেখানে, এবং এখানে কিন্তু যে দায়রা জজ আদালত রয়েছে সেখানে আইনজীবীরাও কিন্তু সেখানে আছেন। তো একজন আইনজীবী তার মতামত উপস্থাপনের জন্য আমাদের পাশে এসেছেন এবং আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, তার পরামর্শ জানতে চাইছি। সময় জন্মদিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি ব্যক্তিগতভাবে। সময় টেলিভিশনের সংবাদ খুব ভালো লাগে এবং আগামী দিনে সাতক্ষীরার আদালত প্রাঙ্গণের চিত্র এবং মানবাধিকারের চিত্র এবং দুর্নীতির বিরুদ্ধে চিত্রগুলো স্বাভাবিকভাবে যেন এই সময় টিভিতে স্থান পায়, আমি প্রত্যাশা রাখি। দর্শক হিসেবে আপনার কি পরামর্শ আমাদের? আমি এই সময় টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানগুলো আমি দেখি এবং সাংবাদিক শিরোনামগুলো আমার খুবই ভালো লাগে। তবে এর সঙ্গে কিছু ওই দুর্নীতি এবং অপরাধ চিত্রের যে বাস্তব যে দৃশ্যগুলো, এটা আসলে খুবই ভালো হয় এবং আমি জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে আমি সময় টেলিভিশনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি দেখি। ধন্যবাদ। আপনি অপরাধের যে খবরগুলো রয়েছে সেগুলো বেশি করে দেখানোর কথা বলছেন। তরুণ প্রজন্মের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। সময় টেলিভিশনের কাছে কি প্রত্যাশা আপনার, কি ধরনের খবর দেখতে চান? হ্যাঁ, সময় টিভি আসলে খুবই একটা দারুণ, মানে আমরা এগুলো দেখি, এগুলো নিউজগুলো খুবই ভালো লাগে। এছাড়া আরো ভালো ভালো নিউজ সময় টিভির মাধ্যমে আমরা যেন পেতে পারি সেই প্রত্যাশা করি। দর্শক হিসেবে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা যে সংবাদের ভিতরে একটু অ্যাড জন্য একটু কম হয়। জি জি। আমরা কিন্তু এখন কোন ধরনের অ্যাড ছাড়া নিউজ, যেটি দুপুর 2টা এবং বিকেল 5টা আমি বলেছি যে সেটাও কিন্তু দেখাচ্ছি। আর নিশ্চয়ই আপনাদের এই পরামর্শ আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারাও দেখছেন, আপনাদের পরামর্শগুলো নিশ্চয়ই তারা আমলে নেবেন। আপনার কি পরামর্শ? আমি প্রথমত আপনার সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরা আসার জন্য, বিশেষ করে তাদের টক শো একটু সময় বাড়াক। আর সংবাদগুলো তো আসলে ভালো লাগে এবং লাইভ যেগুলো দেখায় অনেক জায়গায় সেগুলো ভালো লাগে, এবং সাথে সাথে আমাদের যে জেলা শহরের যে সংবাদগুলো আছে প্রত্যেকটা সংবাদে যেন প্রচার পায়। আপনি বলছেন যে সময় সংলাপ সহ যে আমাদের সম্পাদকীয় টক শো অনুষ্ঠান সেগুলোর ব্যাপারে আপনি গুরুত্ব দিয়েছেন। আরো অনেক নারী দর্শক আমাদের মাঝে এসেছেন, তাদের পরামর্শ জানবো। আপু, আপনার কাছে কি মনে হয় সময় টিভি কি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে গত 5 বছরে? হ্যাঁ, অনেকটা পেরেছে। আর সময় সংবাদ থেকে আমরা যে নিউজগুলো দেখি ওইগুলো খুবই ভালো লাগে, টক শো অনেক ভালো লাগে। সময় সংবাদের যে মানে জনকল্যাণমূলক যে অনুষ্ঠানগুলো হয় আসলে সত্যি অনেক ভালো, শিক্ষামূলক অনেক কিছু হয়। আমাদের প্রত্যাশা আরও ভালো কিছু, যাতে মানে তরুণ প্রজন্মেরা অনেক কিছু শিক্ষণীয় অনেক কিছু জানতে বুঝতে পারে, এই আমাদের প্রত্যাশা। আপনি সময় টিভি দেখেন কিনা, দেখলে কি অনুষ্ঠান দেখেন? অবশ্যই দেখি, সংবাদগুলো দেখা পড়ে বেশিরভাগ। আর সময় টিভিতে অপরাধমূলক কর্মকাণ্ড এগুলো বেশি দেখা, এগুলো আমরা সবাই চাই এবং সময় টিভি অনেক জনপ্রিয় হোক, এটা আমাদের সকলের। আপনাকে ধন্যবাদ। আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা আমাদের প্রতি? সময় টিভি দেখি, ওটা সবকিছু আমাদের খুবই ভালো লাগে, এটাই। আপনাকে ধন্যবাদ। এদিকে আরো অনেক দর্শক রয়েছেন, সবার কাছে যেতে পারবো কিনা দেখা যাক। আপনার কোনো পরামর্শ রয়েছে? আমার পরামর্শ যে সময় টিভিকে, কলাকুশলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে তাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধিশালী করার জন্য আমি অনুরোধ জানাবো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়ক
এগুলো যদি সম্প্রচার হয় আমরা বেশি আনন্দ। মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান আমাদের একটি প্রচারিত হচ্ছে, যে আপনাকে ধন্যবাদ। পেছন থেকে একজন হাত উঠাচ্ছিলেন। সময় টেলিভিশনের কি অনুষ্ঠান আপনি দেখতে চান এবং কি দেখতে পছন্দ করেন? আচ্ছা, উনি একটু লজ্জা পেয়েছেন মনে হচ্ছে বুম দেখে। আপনার কাছে কি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো। সময় টেলিভিশনের অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে। আমি সময় টেলিভিশনের পরিচালক মণ্ডলীকে বলবো যাতে সমাজের তৃণমূল পর্যায় থেকে যে ঘটনাগুলো ঘটে আরও বেশি করে যাতে প্রচার হয় এবং মানুষ যাতে বুঝতে পারে যে সমাজের এই ঘটনাগুলো থেকে আরও বেশি শিক্ষালাভ করতে পারে এবং সচেতন হতে পারে, তার জন্য আমি সময় টেলিভিশনকে পরামর্শ আরো গুরুত্ব দিতে আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শক রয়েছেন, আরো অনেকে আগ্রহ প্রকাশ করছেন তাদের অনুভূতির কথা জানানোর জন্য, কিন্তু সময়ের কারণে তাদের সবার কাছে যাওয়া হচ্ছে না। তো আগামীকাল আমরা যাচ্ছি লোনা জলের ভূমি খুলনাতে। খুলনা দর্শকরা আপনারা আপনাদের মতামত জানাতে তৈরি থাকুন। আমরা আসছি সংবাদ দল আপনার কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। দর্শক সময়ের দর্শকরা তাদের প্রত্যাশা ও মতামতের কথা জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে, সাথে ছিলেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা সৌদি আরবের। রিয়াদের বিরুদ্ধে জাতিসংঘে লিখিত অভিযোগ তেহরানের। ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা আবাদির। খাদ্যাভাবে সিরিয়ার বিভিন্ন শহরে মানবিক বিপর্যয়। এবার ট্রাম্পের নির্বাচনী সভা থেকে বের করে দেওয়া হলো এক মুসলিম নারীকে। ডেমোক্রেট সরকারের বিরুদ্ধে দারিদ্র্য ও বেকারত্ব নির্মূলে ব্যর্থ হওয়ার অভিযোগ রিপাবলিকানদের। এবং পাঠানকোট হামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান। কেডির সঙ্গে ফোন আলাপে নওয়াজ। শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার পরামর্শ যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।